স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনশনকারী শিক্ষার্থীরা। আবাসন সমস্যার সমাধান এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়ার দাবিতে কর্মসূচি চলছে। সোমবার গণ অনশনের দ্বিতীয় দিনে সকালেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে তালা দেন শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর, পুরানো ঢাকার বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হলের স্টিল বেসড ভবনের কাজ দ্রুত শুরু করা, অনাবাসিক শিক্ষার্থীদের ৭০% আবাসন ভাতা নিশ্চিত করার বিষয়গুলো রয়েছে আন্দোলন কর্মসূচিতে। এদিকে গতকাল সন্ধ্যায় শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ। এদিকে অসুস্থ হয়ে অনশনরত শিক্ষার্থীদের একাংশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিস্তারিত জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবাহ। লগ্ন, শিক্ষার্থীরা এমন একটি সিদ্ধান্তে কেন আসলো, সেই সাথে আসলে এই প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে দিতে সমস্যা কোথায়? দীর্ঘদিন ধরেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটা বড় অভিযোগ এবং চাওয়া পাওয়ার অংশ হচ্ছে আবাসন সুবিধা। দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে আসলে কোনো আবাসন সুবিধা নেই, এদের জন্য যেটা হয়েছে সেটাও একদম অপ্রতুল। এবং এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, সচিবালয় ঘেরাও করছিল। এরই প্রেক্ষিতে কিন্তু গতকাল সকাল ৮টা থেকে অনশনে বসেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনও এখানে এসে বসেছিল। কিন্তু উপাচার্যের বসা বা যারা যিনি আছেন তার বসাকে অনেকে কিন্তু প্রহসন হিসেবে বলছেন। এবং এরই প্রেক্ষিতে কিন্তু সকাল থেকেই একদম এখানে অনশন কার্যক্রম শুরু করে দিয়েছেন, গেট লক করে দিয়েছেন এবং দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে আছেন। শুধু এখানেই নয়, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটা ভবন আছে যেটি হচ্ছে আহ শহীদ সাজিদ একাডেমিক ভবন, তার নিচেও কিন্তু তালা দিয়েছে, গুরুত্বপূর্ণ ফটকগুলোতে তালা দিয়েছে এবং তারা কিন্তু অনশনটা করছেন মূলত নিজেদের অধিকার আদায়ের জন্য। তারা সবাই মিলে এখানে এক হয়ে আছেন। তারা আসলে বলছেন যে যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনীর হাতে কাজটি হস্তান্তর করা হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে কোনোভাবেই কোনো উপায়ে আসলে তারা তাদের যে দাবি আছে সেখান থেকে উঠবে না। এবং গেল সন্ধ্যায় আমরা জানিয়েছিলাম আপনাদের সবাইকে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, প্রক্টর সবাই এখানে বসেছিলেন, কিন্তু সেটিও ছিল ক্ষণস্থায়ী একটা। এবং এর জন্য কিন্তু আন্দোলন আরো জোরালো হয়েছে এবং রাত যত গড়িয়েছে অনেকেই অসুস্থ হয়েছেন। পার্শ্ববর্তী যে বিভিন্ন হাসপাতালগুলো আছে সেখানেও কিন্তু আমরা অনেককে দেখেছি, যারা হচ্ছে সেখানেও আমরা অনেকে দেখেছি যারা হচ্ছে এখানে চিকিৎসা নিচ্ছেন। তবে শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অনড় থাকবেন। তো আফরিন, এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। আফরিন। মেজবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভোটের দিনক্ষণ ঠিক হয়নি এখনো, নেই সুস্পষ্ট রোডম্যাপও। তবে ভোটের জন্য প্রস্তুত বিএনপি। দলটির নেতাদের দাবি, নির্বাচনের জন্য তাদের ঘটা করে প্রস্তুতির কোনো প্রয়োজন নেই। জাতীয় নির্বাচনে ৩০০ আসনে তাদের প্রার্থী কারা হবেন তা অনেকটাই ঠিক হয়ে রয়েছে। বিএনপি নেতারা এও বলেছেন, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো রোডম্যাপ না থাকায় ভোটের অনেক পরিকল্পনাই মাঠে গড়াচ্ছে না। কবে বইবে ভোটের হাওয়া, পুরো দেশ ছেয়ে যাবে নির্বাচনী আমেজে। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের নতুন যাত্রাপথে চলতে শুরু করলেও এমন অনেক প্রশ্নের সুরাহার অপেক্ষায় বিএনপি সদা প্রস্তুত নির্বাচনের জন্য, কোনো রকমের কোনো আমাদের সমস্যা নেই। আর যদি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত না হয় তাহলে আমি মনে করি সেটা দেশের অর্থনীতির জন্য, দেশের রাজনীতির জন্য, দেশের জনগণের জন্য সেটা হবে অত্যন্ত অমঙ্গলজনক একটা ব্যাপার। নির্বাচনকালীন সরকারের দাবিতে ২০২৪ সালের ৭ই জানুয়ারি একতরফা ভোট বর্জন করেছিল বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেয়ার পর আঙ্গুলের ছাপে নিজেদের মালিকানা বুঝে নেয়ার স্বপ্ন দেখতে শুরু করে ভোটাধিকার বঞ্চিত কোটি কোটি জনতা। সেই ভোট যুদ্ধের প্রস্তুতি চলছে বিএনপিতেও। আমাদের ফুল প্রিপারেশন রয়েছে। আমাদের প্রত্যেকটা এলাকায় আমাদের নেতা কর্মীরা সেই নির্বাচন হবে সেই প্রস্তুতি তারা অলরেডি নিয়ে রেখেছেন এবং আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট আপনার দেশে বিদেশে তারা গণ এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখছেন। দলটির নীতি নির্ধারকরা অবশ্য বলছেন, তাদের প্রস্তুতির চেয়েও বেশি জরুরি ভোটের সুস্পষ্ট রোডম্যাপ। জনগণের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনটা জরুরিভাবে দরকার এবং আমরা নির্বাচনী রুটম্যাপ চাচ্ছি, সেটা আমরা পাচ্ছি না, বরঞ্চ উল্টা সিধা শুনতে পাচ্ছি। এক এক অ্যাডভাইজার এক এক রকম কথা বলছে। আর সংগঠন বিএনপি সবসময় প্রস্তুত, বিএনপির প্রস্তুতির জন্য কোনো টাইম লাগে না। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।
ফিজিওথেরাপি নেয়ার পর লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে আরও স্থিতিশীল রয়েছে। তার স্বাস্থ্যের রুটিন পরীক্ষা প্রতিদিন চললেও সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছান। সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। রবিবার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি বেগম জিয়াকে পর্যবেক্ষণ করেন। তার অধীনেই চিকিৎসা চলছে সাবেক প্রধানমন্ত্রীর। এদিকে ফিজিওথেরাপি নেওয়ার পর অবস্থা আরও বেশি স্থিতিশীল। একা একা হাঁটতেও পারছেন বেগম খালেদা জিয়া। প্রফেসর প্যাট্রিক কেনেডি উনি এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদুর রহমান, ওনারাও এসেছেন। এখন উনি একটু রেস্ট নিচ্ছেন এবং গতকালকে এসছেও বলা যায় যে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ উনি স্টেবল আছেন। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী জানালেন, বেগম জিয়ার যেসব পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলোর রিপোর্ট আসলে তার ভিত্তিতে পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলবে। রিপোর্টগুলি আসার পরে নেক্সট ওনার চিকিৎসাটা কোন দিকে আগাবে, স্টেপটা কি নেওয়া হবে, এটা লন্ডন ক্লিনিকের ডাক্তাররা ওনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান সহ পরিবারের সদস্যরা খালেদা জিয়ার চিকিৎসায় সার্বক্ষণিক নজরদারি রাখছেন। এছাড়াও তার রোগ মুক্তি কামনায় যুক্তরাজ্য বিএনপির সব ইউনিটকে দেয়া হয়েছে স্ব এলাকার মসজিদে দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান উন্নয়ন কাজের কারণে বেড়েছে জনদুর্ভোগ, বিশেষ করে বাইপাইল থেকে আব্দুল্লাহপুরগামী সড়কটির বেহাল অবস্থা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। খোঁড়াখুঁড়িতে রাস্তার একপাশ দিয়ে ধীরে চলছে যানবাহন। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, আর্থিক ক্ষতিতে পড়েছেন ব্যবসায়ীরা। ভোগান্তি দূর করতে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রকল্প সংশ্লিষ্টদের। 2022 সালের নভেম্বরে শুরু হয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। 24 কিলোমিটারের এই উড়ালপথ দিয়ে আশুলিয়া থেকে চিটাগাং রোড পর্যন্ত চলাচল করবে যানবাহন। তবে নির্মাণ কাজের সঠিক পরিকল্পনার অভাবে ব্যস্ততম সড়কটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যবহারকারীদের কাছে। সড়কটি ব্যবহার করতে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে হাজারো পরিবহনকে। খোঁড়াখুঁড়িতে সংকীর্ণ হয়ে পড়েছে সড়ক। এতে যানজট আর ধুলোয় বিপর্যস্ত জনজীবন। সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে সড়ক ব্যবহারকারীদের। গাড়ি উল্টে যায়, অনেক সময় গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যায়। যান চলাচল কেউ অফিস যাবে, অফিস যাতে গেলে মনে করেন যে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে যাবে প্রতিদিন। ক্ষতির মুখে সড়কের পাশে ব্যবসায়ীরা। রাস্তার কাছে গাড়ি রাখা দোকানে আসতে পারতো কাস্টমার, এখন একটু আসতে কষ্ট হয়। পানি, ওদিক দিয়ে ময়লা, এদিক দিয়ে আমরা ভোগান্তিতে অনেকই আছি। খানাখন্দ ও জলাবদ্ধতায় সড়কে প্রায়ই নষ্ট হচ্ছে যানবাহন। রোডের যে অবস্থা, গাড়ি গাড়ি প্রতিদিন রোডে পড়ছে। জনভোগান্তির কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকল্প পরিচালকের। ডেভেলপমেন্ট কাজ করতে গেলে স্বাভাবিক জনজীবন ব্যাহত তো একটু হয়, এটা তো অস্বীকার করার কিছু নাই। এই সব কিছু চিন্তা করে আমরা বিকল্প ওয়েতে আগাচ্ছি। এখন পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের প্রায় 49% কাজ সম্পন্ন হয়েছে। 2026 সাল নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। প্রধান শিক্ষকের চেয়ার নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাকরাইল উচ্চ বিদ্যালয়ে। দুই শিক্ষকের দ্বন্দ্ব এখন বিদ্যালয়ের সীমানা ছাড়িয়ে উত্তাপ ছড়াচ্ছে পুরো এলাকায়। ফলে ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির স্বাভাবিক পাঠদান কার্যক্রম। তবে প্রশাসন জানিয়েছে দ্রুতই শিক্ষকদের বিরোধ নিষ্পত্তি করে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধার করা হবে। 1969 সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে শিক্ষাদান করে আসছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাকরাইল উচ্চ বিদ্যালয়, যেখান থেকে প্রতি বছর এসএসসি ও অন্যান্য পরীক্ষায় ভালো ফলাফল করছে শিক্ষার্থীরা। গত বছরের 1 জানুয়ারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য হওয়ায় পদাধিকার বলে দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম। পরবর্তীতে ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করলে আবুল কালাম আবেদন করেন। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান আরেক সহকারী শিক্ষক আব্দুর রহিম। এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার পর সম্প্রতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আবারও চেয়ারে বসতে চান আবুল কালাম। ফলে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমের সঙ্গে সৃষ্টি হয় দ্বন্দ্ব। স্থানীয় প্রশাসনে আব্দুর রহিমের বিরুদ্ধে অভিযোগও দেন আবুল কালাম।
নিয়োগ বিজ্ঞপ্তির দিন হচ্ছে 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, অন্যথায় নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে গণ্য হবে। নিয়োগ প্রক্রিয়ায় যদি বাতিল বলে গণ্য হয় তাহলে উনি পদাধিকারী ওনার কোনো ভারপ্রাপ্ত থাকতে পারে না। সরকারি বিধি মোতাবেক আমি আমার প্রতিষ্ঠান প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পোস্ট আমি ফিরত। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলছেন কমিটি তাকে এই চেয়ারে বসিয়েছে, তাই কমিটির মাধ্যমেই তিনি চেয়ার ছাড়তে চান। আমি তো একলা পদে আমি বুঝতে পারি নাই, আমাকে একটা কমিটি বসাইছে, আমাকে সরতে হইলে ম্যানেজিং কমিটি লাগবে, শিক্ষক মন্ডলী লাগবে, ইউনো স্যার লাগবে। এদিকে চেয়ার নিয়ে 2 শিক্ষকের এমন দ্বন্দ্বে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ। এই সমস্যার সমাধানে স্কুলের পরিবেশটা ঘুরে আসে, আমাদের অন্য কোনো চাওয়া পাওয়া নাই, মানে স্কুলটা ভালো চলুক এটাই আমাদের পাওনা। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। এরকম একটা অভিযোগ পেয়েছি একজন সহকারী শিক্ষকের, তো আমরা অভিযোগটার যে আইনগত যে বিষয়গুলো আছে এগুলো যাচাই বাছাই করার জন্য আমরা উপজেলা শিক্ষা অফিসারের মতামত চেয়েছি। এখানে মতামত পেলে আইনগতভাবে যেটা সঠিক হয় আমরা সেটা ইমপ্লিমেন্ট করে দেব। বর্তমানে বিদ্যালয়টিতে পড়াশোনা করছে প্রায় 800 শিক্ষার্থী। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। ঘন কুয়াশা, বৈরী আবহাওয়া, পানির সংকট এবং শ্রমিক সংকটে ঝালকাঠিতে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে বিভিন্ন স্থানের বীজতলা হলদে হয়ে যাচ্ছে। এরই মধ্যে সার, কীটনাশক ও উপকরণের দাম বৃদ্ধিতে হতাশায় ভুগছেন চাষিরা। এই অবস্থায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ঝালকাঠিতে চলতি মৌসুমে 13,800 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এরই মধ্যে 765 হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছে কৃষক। প্রতিবছর বোরো মৌসুমে যশোর, সাতক্ষীরা ও নাজিরপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা এখানে আসত। এবছর প্রচণ্ড শীতে তারা আসতে না পারায় আবাদ কার্যক্রম ব্যাহত হচ্ছে। শ্রমিক সংকটে বীজতলা থেকে চারা উত্তোলন, জমি তৈরি এবং রোপণ প্রক্রিয়া সঠিকভাবে করা যাচ্ছে না। প্রচণ্ড শীতের কারণে, কুয়াশার কারণে অনেক জমি বীজ আমার নষ্ট হয়ে গেছে, দেখতেও আসে না, আর বা কোনো আমাকে কোনো অনুদান কেউ কিছু দেয় না। মাজরা পোকা লাগছে, বীজ লাল লাল হয়ে গেছে, কেউ কোনো খোঁজ খবর নেই। ঘন কুয়াশা এবং শীতের প্রভাবে বীজতলায় উৎপাদিত চারার ডগা হলদে হয়ে যাচ্ছে। পানির অভাবে কোনো কোনো বীজতলা ফেটে চৌচির। পানি না থাকায় অনেক জায়গায় সেচের সংকট দেখা দিয়েছে। এদিকে বছরের শুরুতেই সার, কীটনাশক এবং বীজ সহ উপকরণের দাম বাড়ায় বিপাকে কৃষক। বদলা পাওয়া যাইতেছে না, আমি নিজে লাগাইতেছি, পানি পাওয়া যাইতেছে না, মেশিন দিয়ে পানি দেওয়া লাগতেছে, সার ওষুধের দাম বেশি, এই জন্য আমাদের একটু কষ্ট হইতেছে। পরিপূর্ণ যে মূল্যায়ন পাবে, যে সঠিক দাম পাবে, এইটা নিয়ে আমরা সন্দিহান। যে টাকা দিয়ে খরচা করি এই টাকাটা আমাকে ওঠে না। শীত এবং কুয়াশার কবল থেকে বীজতলা রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি অধিদপ্তর। বীজতলায় এই কয়েকদিনের ঘন কুয়াশা জনিত কারণে কিছু সমস্যা, ঠান্ডাজনিত কিছু সমস্যা দেখা দিয়েছে। আমরা চাষি ভাইদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি যেন সকালবেলা ওই যে কুয়াশাটা তারা যেন সাধারণ ভালো ফ্রেশ পানি দিয়ে ধুয়ে দেন। সার ও কীটনাশক সহ অন্যান্য উপকরণের দাম কমানো না হলে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে বলে শঙ্কা কৃষকের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।